He said to me, give me a glass of water. Another sentence, she said to me, please send me an email. So, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই যে ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচের দুইটি অ্যাকচুয়ালি এখানে ইম্পারেটিভ সেন্টেন্স। সো আমি আজকে আপনাদের এই ক্লাস এবং লেসন নাম্বার 12 এ অর্থাৎ 12 নম্বর ক্লাসে আমি বোঝাতে যাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়। সো খুব ইম্পর্টেন্ট সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার জন্য স্পেসিফিকলি সেন্টেন্স যদি কেউ ভালোভাবে বোঝার চেষ্টা করে এবং প্র্যাকটিস করে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ সাইদ আলী, an ESL teacher. Welcome back to my YouTube channel. কিভাবে বুঝবো বা কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সকে চিনবো তার বেস্ট এক্সাম্পল হচ্ছে আমি এখানে 8টি এক্সাম্পল দিয়েছি। নাম্বার 1, হি সেইড টু মি কমা কোটেশন গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এই যে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এই গিভটাকে আমি একটি মার্ক করে রেখেছি, বোল্ড করে রেখেছি এই কারণে যে এটি একটি ভার্ব। সো যখন এই রিপোর্টেড স্পিচটা ভার্ব দিয়ে শুরু হচ্ছে তখন কিন্তু সেটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। এক্সাম্পল নাম্বার 2, হি সেইড টু মি কমা কোটেশন প্লিজ সেন্ড মি অ্যান ইমেল। এই যে প্লিজ দিয়ে শুরু হচ্ছে এবং তারপরে কিন্তু ভার্ব রয়েছে, সো এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। নাম্বার 3, শি সেইড টু হিম কমা কোটেশন কাইন্ডলি ডু মি এ ফেভার। সো এই যে এখানে কাইন্ডলি দেখতে পাচ্ছেন আর তারপরে ডু একটি ভার্ব, সো কাইন্ডলি এবং তারপরে ভার্ব থাকলেও সেই সেন্টেন্সটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। নাম্বার 4, the teacher said to the boy comma quotation do not go outside in the rain. সো এখানে ডু নট বা ডন্টের পর ভার্ব থাকলে সেটিও একটি ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট নাম্বার 5, ফাদার সেই টু হিজ চাইল্ড কমা কোটেশন নেভার টেল এ লাই। সো এই যে নেভার দিয়ে শুরু হচ্ছে এবং তারপরেই একটি ভার্ব রয়েছে, অতএব এটিও একটি ইম্পারেটিভ সেন্টেন্স। নাম্বার 6, প্যারেন্টস সেই টু দ্য বেবিস কমা কোটেশন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অলওয়েজ দিয়ে শুরু এবং তারপরে স্পিক রয়েছে, সো এটিও একটি ইম্পারেটিভ সেন্টেন্স। স্পিক ওয়ার্ডটি একটি ভার্ব। নাম্বার 7, হি সেইড টু মি কমা কোটেশন লেট আস গো আউট ফর এ ওয়াক। এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি লেট দিয়ে শুরু, সো আমরা দেখতে পাচ্ছি যে লেটের পরে ফার্স্ট পারসন আর এক্সাম্পল নাম্বার 8-এ লেট হিম, লেটের পরে থার্ড পারসন, লেটের পরে ফার্স্ট পারসন এবং লেটের পরে থার্ড পারসনের অবজেক্টিভ ফর্ম বসেও কিন্তু সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স হয় বা ইম্পারেটিভ সেন্টেন্স। কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে সেকেন্ড পারসনে লেট দরকার হয় না, অর্থাৎ এক্সাম্পল নাম্বার 1 থেকে 6 পর্যন্ত প্রত্যেকটি সাবজেক্ট এখানে কিন্তু অ্যাকচুয়ালি ইউ রয়েছে। সো ইম্পারেটিভ সেন্টেন্সে যখন ইউ কাউকে ডাইরেক্টলি সম্বোধন করে বলা হবে তখন কিন্তু আর সেই ইউ শব্দটি বা ইউ ওয়ার্ডটি বা সেকেন্ড পারসন ইউটি আর লিখতে হয় না। বাট যখন ফার্স্ট পারসন এবং থার্ড পারসন কে আমি ইম্পারেটিভ সেন্টেন্সে ব্যবহার করব তখন কিন্তু তার পূর্বে লেট ব্যবহার করতে হয়। সো এই 8টি ওয়েতে সাধারণত লেস অর মোর, এই 8টি ওয়েতে সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স এর স্ট্রাকচার হয়ে থাকে। সো এখানে আমি একটি এক্সাম্পল রেখেছি, 0 নাম্বার এক্সাম্পল, জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য মেইন টপিক, মেইন থিং হোয়েন ইউ আর গোয়িং টু চেঞ্জ ডাইরেক্ট টু ইনডাইরেক্ট a imperative sentence, that time what type of change or what you have to change, that is the best example here. So he said to me comma quotation give me a glass of water. So এখানে আমরা দেখতে পাচ্ছি give me a glass of water, আমাকে এক গ্লাস পানি দাও। যদি আমরা এটি একটি রিকোয়েস্ট হিসেবে ধরে নেই তাহলে কিন্তু আমরা এই যে said to, এই যে রিপোর্টিং ভার্বটি রয়েছে এই said to রিপোর্টিং ভার্বটি উঠিয়ে দিয়ে আমরা রিকোয়েস্টেড লিখব, হি রিকোয়েস্টেড মি। তারপরে এই কমা কোটেশন উঠিয়ে দিয়ে আমরা টু লিখব এই ভার্বটির পূর্বে। তারপরে এই টু লেখার পর পুরো সেন্টেন্সই কোনো টেন্সের পরিবর্তন হবে না, যেভাবে আছে ঠিক সেভাবেই বসবে বা সেভাবেই লিখব। ফর এক্সাম্পল গিভ মি এ গ্লাস অফ ওয়াটার টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। টেন্সের পরিবর্তন হবে না, বাট এখানে কিন্তু পার্সনের পরিবর্তনটি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। এই আমাকে আসলে এই হি সে নিজেকে বলেছে, অর্থাৎ তাকে পানি দিতে বলেছে, তাই এখানে এই মিটা
এই হি এর অবজেক্টিভ ফর্ম করতে হবে হিম। সো এই সেন্টেন্সটি দাঁড়াচ্ছে হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। তাহলে রিপোর্টেড স্পিচটি যদি অনুরোধ করা বোঝায় তাহলে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে রিকোয়েস্টেড লিখব, আদেশ বোঝালে অর্ডার লিখব, উপদেশ বোঝালে অ্যাডভাইস লিখব, নিষেধ বোঝালে ফরবেট লিখব, নির্দেশ বোঝালে কমান্ডেড লিখব, সুপারিশ বোঝালে রিকমেন্ড লিখব, উৎসাহিত করা বোঝালে এনকারেজ লিখব, প্রার্থনা বোঝালে বেক লিখব, জিজ্ঞাসা করা বোঝালে আক্স লিখব, প্রস্তাব করা বোঝালে প্রপোজ লিখব। আর যদি উপরে এই 10টি কোনোটিই না বোঝা যায় রিপোর্টের স্পিচটি দ্বারা এক্স্যাক্টলি, তাহলে আমরা একটি বলা অর্থাৎ শুধু সে বলতেছে, এই ক্ষেত্রে আমরা টোল্ড লিখব ওই রিপোর্টের স্পিচটি ধরন না বুঝতে পারলে। এই হচ্ছে টোটাল রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টিং ভার্বটির চেঞ্জ হচ্ছে এরকম হবে, আর আমরা জানি কমা কোটেশন উঠিয়ে দিয়ে এই ভার্বটির পূর্বে আমরা টু লিখব। এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার জন্য চেঞ্জ করার সময় মূল বিষয়। এই যে আমি একটি এক্সাম্পল বলার পর এই যে 11টি রিপোর্টিং ভার্ব, তার এই রিপোর্টের স্পিচের এক্সপ্রেশনের ধরনের উপরে এই রিপোর্টিং ভার্বগুলি ব্যবহার করা হয় ভিন্ন ভিন্ন সেন্টেন্সের মাধ্যমে আরও বেশি স্পেসিফিকলি বোঝানোর চেষ্টা করব এখন। সো এক্সাম্পল নাম্বার 1, নুসাইবা সেই টু ফারহান কমা কোটেশন প্লিজ হেল্প মি। সো এখানে আমরা বুঝতে পারতেছি প্লিজ হেল্প মি, এখানে প্লিজ দ্বারা একটি অনুরোধ করা হয়েছে। সো আমরা এই সেই টুর পরিবর্তে কি লিখব? রিকোয়েস্টেড লিখব। সো নুসাইবা রিকোয়েস্টেড ফারহান, আর কমা কোটেশন উঠে গিয়ে আমরা টু লিখব। এবং যখন একটি বিষয় যে যখন সেন্টেন্সে প্লিজ কাইন্ডলি থাকবে সেগুলি কিন্তু আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় বাদ দিয়ে দিব। ফর এক্সাম্পল এখানে যে প্লিজ রয়েছে এই প্লিজটি বাদ দিয়ে দিচ্ছি এবং টু লিখব। টু লেখার পর আমরা এই ভার্ব থেকে বাকি অংশ লিখব। সো টু হেল্প হার। হার কেন মি ছিল, হার কেন? কারণ এই মিটা অ্যাকচুয়ালি নুসাইবা। সো যেহেতু নুসাইবা একজন মেয়ে, তাই এখানে এই মেয়ের পরিবর্তে এখানে অবজেক্টিভ ফর্ম হার হবে। ওকে, এক্সাম্পল নাম্বার 2, নুসাইবা সেই টু ফারহান কমা কোটেশন ডু ইট অ্যাট ওয়ান্স। এটা এক্ষুনি করো। সো এখানে এই সেন্টেন্সটি আমরা দেখা মাত্রই বুঝতেছি এটি একটি আসলে আদেশ। সো এই ধরনের সেন্টেন্সের আদেশের ক্ষেত্রে আমরা সেই টু যে রিপোর্টিং ভার্বটি রয়েছে এটি উঠিয়ে দিয়ে আমরা কি লিখব? অর্ডার। সো নুসাইবা অর্ডার ফারহান কমা কোটেশন উঠিয়ে দিয়ে আমরা লিখব টু, এবং তারপরে যা রয়েছে তা সম্পূর্ণ লিখব ডু ইট অ্যাট ওয়ান্স। টু এর পর এক্স্যাক্টলি অ্যাকচুয়ালি ভার্বটি বসে। So do it at once. Nusaiba ordered Farhan to do it at once. Example number 3, the doctor said to the patient, comma quotation, follow the rules of health. ডক্টর পেশেন্টকে বলল ফলো দ্য রুলস অফ হেলথ। আসলে এখানে ডক্টর পেশেন্টকে অ্যাডভাইস করতেছে যে এই রুলস অফ হেলথ ফলো করুন। তাহলে অ্যাডভাইস উপদেশ বোঝাচ্ছে, তাহলে আমরা কি লিখব? অ্যাডভাইস লিখব। সো এটা হবে দ্য ডক্টর অ্যাডভাইস দ্য পেশেন্ট, তারপরে আমরা কমা কোটেশন উঠিয়ে দিয়ে কি লিখব? টু লিখব। সো আমরা টু লিখব। টু লেখার পরে ভার্ব থেকে বাকি অংশ টু ফলো দ্য রুলস অফ হেলথ এক্স্যাক্টলি যা থাকবে তাই। আমি অলরেডি বলেছি যে তারপরে ভার্ব থেকে বাকি অংশ অপরিবর্তিত থাকবে, কোনোভাবেই কোনো টেন্সের পরিবর্তন হবে না। শুধু পার্সন থাকলে তার পরিবর্তন হবে, আর নিয়ার অ্যান্ড ডিস্টেন্স ওয়ার্ডস থাকলে সেটিরও পরিবর্তন হবে এক্স্যাক্টলি। অ্যানাদার এক্সাম্পল হেয়ার, দ্য টিচার said to the boy, কমা কোটেশন ডু নট টেল এ লাই। সো এখানে কিন্তু ডু নট টেল এ লাই টিচার স্টুডেন্টদেরকে বলতেছে মিথ্যা বলবে না। এটাও কিন্তু অ্যাকচুয়ালি টিচার স্টুডেন্টদেরকে উপদেশ দিচ্ছে। সো এই ক্ষেত্রেও কিন্তু আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে অ্যাডভাইস লিখব। সো এটা হবে দ্য টিচার অ্যাডভাইস দ্য বয় নট টু টেল এ লাই। অ্যাকচুয়ালি আমরা জানি যে আমরা কমা কোটেশন উঠিয়ে দিয়ে টু লিখব। সো এটা হবে টু, তারপরে ভার্ব থেকে বাকি অংশ তাহলে আমরা লিখব। তাহলে ভার্ব থেকে বাকি অংশ যদি লিখতে চাই তাহলে দাঁড়াচ্ছে যে টু টেল এ লাই। যেহেতু ডু নট আমরা লিখব না, টেল যেহেতু ভার্ব, তাহলে কি হবে? টেল এ লাই। তাহলে কি হবে? টু টেল এ লাই। কিন্তু অ্যাকচুয়ালি এখানে ডু নট থাকার কারণে আমরা এই ডু নটের নটটি আমরা অ্যাকচুয়ালি এই টু এর পূর্বেই বসিয়ে দেব, টু এর পূর্বে। তাহলে বিষয়টি দাঁড়াচ্ছে যে কোনো সেন্টেন্সে যদি ডু নট থাকে
তাহলে আমরা কমা কোটেশন উঠিয়ে দেওয়ার পর যে টু বসাই সেই ডু নটের নটটি টু এর পূর্বে বসাতে হবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় ইম্পারেটিভ সেন্টেন্সে। এক্সাম্পল নাম্বার 4, দ্য মাদার সেই টু দ্য চিলড্রেন ডু নট গো টু দ্য রিভার উইদাউট ইয়োর ফাদার। তাহলে আমরা ডু নট গো টু দ্য রিভার উইদাউট ইয়োর ফাদার, এইখানে যে আমরা দেখতে পাচ্ছি যে মা তার শিশুদেরকে বলল তোমরা বাবাকে ছাড়া নদীতে যাবে না। তাহলে এখানে কিন্তু এটি একটি নিষেধ ডু নট, হ্যাঁ, যাবে না। তাহলে এই যে নিষেধ করলো, সো আমরা দেখেছি যে নিষেধের ক্ষেত্রে ফরবেড ব্যবহার করব এই রিপোর্টিং ভার্বটিকে, রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা ফরবেড ব্যবহার করব। সো এখানে এটা দাঁড়াবে দ্য মাদার ফরবেড দ্য চিলড্রেন টু গো টু দ্য রিভার উইদাউট দেয়ার ফাদার। কারণ এখানে নট টু এর আগে নট দিতে হবে না, এর কারণ আমরা কিন্তু ফরবেড নিষেধ করেছিল, এটা যেহেতু নিষেধ করেছিল যা নদীর পাড়ে যেতে, সো এখানে আর নট দরকার নেই। তো এই বিষয়টি আসলে মিনিংয়ের উপর ডিপেন্ড করে বুঝতে হবে যে আমি সেন্টেন্সে সেই টু এর আগে নট রাখবো কি রাখবো না। এক্সাম্পল নাম্বার 5, দ্য ক্যাপ্টেন সেই টু দ্য সোলজার্স ফায়ার অন। তাহলে ক্যাপ্টেন সোলজার্সদের বলল ফায়ার অন, এটা আসলে কমান্ড করা, অর্থাৎ নির্দেশ করা, কমান্ড আদেশ করা। তাহলে এই কারণে আমরা এখানে কি করব, এই রিপোর্টিং ভার্বটি সেই টুর পরিবর্তে আমরা লিখব কমান্ডেড। দ্য ক্যাপ্টেন কমান্ডেড দ্য সোলজার্স, কমা কোটেশন উঠিয়ে দিয়ে লিখব টু ফায়ার অন। এক্সাম্পল নাম্বার 7, প্যারেন্টস সেই টু দ্য বেবিস, কমা কোটেশন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। সবসময় সত্যি কথা বলবে, সত্য কথা বলবে। তাহলে প্যারেন্টস বেবিসদেরকে বলল, তাহলে অবশ্যই এটা কি সত্য বলার ব্যাপারে সে পিতা মাতা তার সন্তানদেরকে উৎসাহিত করলো। তাই এখানে আমরা কিন্তু এনকারেজড লিখতে পারি। এটা অ্যাডভাইসডও হতে পারে যে উপদেশ দিল, তবে এনকারেজডও লিখতে পারি। অ্যাকচুয়ালি আমি আজকে এখানে যে এক্সাম্পল রেখেছি যে আপনাদেরকে বোঝানোর জন্য এই 15টি ভেরিয়েশন আনার জন্য সেন্টেন্সে, এই কারণে অ্যাডভাইসড ব্যবহার না করেও আমি যে এনকারেজড ব্যবহার করতে পারি এই বিষয়টি বোঝানোর জন্য একটি এক্সাম্পল রেডি করেছি। এক্সাম্পল নাম্বার 7, প্যারেন্টস এনকারেজ দ্য বেবিস টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। এই হলো আমরা এই অলওয়েজ রিপোর্টেড স্পিচে প্রথমে ছিল, সেন্টেন্সের শেষে বসিয়ে দিলাম। এর কারণ হচ্ছে আমরা যখন কমা কোটেশন উঠিয়ে দিয়ে টু লিখব, তারপর এক্স্যাক্টলি ভার্ব থেকে শুরু করব সেন্টেন্সে। যেহেতু এখানে অলওয়েজ ভার্ব না, ভার্ব হচ্ছে স্পিক, তাই কিন্তু আমরা টু এর পরে স্পিক থেকে শুরু করেছি, টু স্পিক দ্য ট্রুথ, আর প্রথমে যে অলওয়েজ ছিল রিপোর্টেড স্পিচে সেটি সবার শেষে বসিয়ে দিলাম। ওকে, এক্সাম্পল নাম্বার 8, সাদিয়া সেই টু শিলা, কমা কোটেশন ডোন্ট স্পিক সো লাউডলি। এখানে সাদিয়া শিলাকে বলল লাউডলি কথা বলবে না। তাহলে এখানে কিন্তু এক্স্যাক্টলি আমরা বুঝতে পারতেছি না এটা কি আদেশ না উপদেশ না অনুরোধ নাকি নির্দেশ। তাই আমরা যেহেতু এটা সাদিয়া এবং শিলার রিলেশনটা আমরা বুঝতে পারতেছি না, তাই এখানে অ্যাকচুয়ালি আমরা যেহেতু রিপোর্টেড স্পিচ আমাদেরকে কনফার্ম করতেছে না কোন ধরনের এটি এক্সপ্রেশন, তাই আমরা এখানে সেই টু উঠে দিয়ে রিপোর্টিং ভার্বটিকে আমরা এক্স্যাক্টলি টোল্ড লিখব। সো সাদিয়া টোল্ড শিলা, আর তারপরে যেহেতু কমা কোটেশন উঠিয়ে দিয়ে আমরা টু লিখব, তাই হবে টু স্পিক সো লাউডলি। আর যেহেতু এখানে ডন্ট আছে, এই কারণে কিন্তু আমি বলেছি যেহেতু ডন্ট থাকলে আমি অলরেডি বলেছি যে সেন্টেন্সে যখন আমরা সেই টুটা ব্যবহার করব, টু যোগ করব, তখন তার পূর্বে সেই নটটি ডু নটের নটটি বসিয়ে দিব বা লিখব বা যোগ করব। আমরা যোগ করেছি নট টু স্পিক সো লাউডলি। ওকে, এক্সাম্পল নাম্বার 9, দে সেই টু মি, কমা কোটেশন লেট আস ডিসাইড দ্য ম্যাটার আওয়ারসেলফ। তারা আমাকে বলল লেট আস ডিসাইড দ্য ম্যাটার আওয়ারসেলফ, চলুন বিষয়টি আমরা ডিসাইড করি। তাহলে এখানে কিন্তু একটি প্রস্তাব, এই রিপোর্টেড স্পিচ দ্বারা, এখানে এই রিপোর্টেড স্পিচ দ্বারা একটি প্রস্তাব বোঝাচ্ছে। সো যখন একটি সেন্টেন্সে প্রস্তাব বোঝাবে তখন আমরা সেই রিপোর্টিং ভার্বটি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় প্রপোজ টু ব্যবহার করব। আর আমাদেরকে মনে রাখতে হবে এই লেট আমাদের বাদ দিতে হবে, তার পরিবর্তে আমাদেরকে দ্যাট ব্যবহার করতে হবে। এখানে ইম্পারেটিভ সেন্টেন্স হওয়া সত্ত্বেও আমরা এখন আর টু ব্যবহার করব না যখন আমরা সেন্টেন্সটি দেখব যে লেট দিয়ে শুরু হয়েছে, এবং তারপরে যে সাবজেক্ট অর্থাৎ
তারপরে যে পার্সন রয়েছে সেটির সাবজেক্টিভ ফর্ম লিখব এবং তারপরে অলওয়েজ আমরা সেই সাবজেক্টের পর অলওয়েজ আমরা শুড ব্যবহার করব যখন সেন্টেন্সটি দ্বারা প্রস্তাব বোঝায় এবং তারপরে প্রিন্সিপাল ভার্ব থেকে বাকি অংশ পুরোটাই লিখে দিব। ফর এক্সাম্পল, দে সেই টু মি কমা কোটেশন লেট আস ডিসাইড দ্য ম্যাটার আওয়ারসেলফ, এটা হবে ইনডাইরেক্ট। দে প্রপোজ টু মি দ্যাট কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট আসের সাবজেক্টিভ ফর্ম উই, তারপরে আমি বলেছি যে শুড ব্যবহার করতে হবে শুড ডিসাইড দ্য ম্যাটার আওয়ারসেলফ। আর এই বিষয়টি আপনারা ক্লিয়ার বা জানেন যে অলরেডি যে যখন সাবজেক্টের পর শুড ব্যবহার করব তখন কিন্তু প্রিন্সিপাল ভার্ব থেকে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম বসবে। কখনোই শুড অর্থাৎ কোনো মডেল ভার্বের পরেই প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম ছাড়া অন্য কিছু বসে না। পাস্ট ফর্ম বসে না, পাস্ট পার্টিসিপল ফর্ম বসে না এবং ভার্বের সাথে এস বাই এস যোগ হয় না, শুধু ভার্বের প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম বসে। ওকে, এক্সাম্পল নাম্বার 10, মিম সে টু মি কমা কোটেশন লেট হিম সে হোয়াট এভার হি লাইকস। মিম আমাকে বলল লেট হিম সে, তাকে বলতে দিন হোয়াট এভার হি লাইক, যা সে পছন্দ করে। তাহলে এটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি প্রস্তাব না, এটা প্রস্তাব না। সো প্রস্তাব না হলে আমরা প্রপোজ টু ব্যবহার করব না, টোল্ড ব্যবহার করব। হ্যাঁ, টোল্ড, মিম টোল্ড মি, আর কমা লেটের পরিবর্তে দ্যাট ব্যবহার করার পর হিম রয়েছে, হিমের সাবজেক্টিভ ফর্ম হি আমরা লিখব এবং তারপরে লিখব মাই। প্রস্তাব বুঝালে যেমন আমরা শুড ব্যবহার করি, তেমনি প্রস্তাব না বুঝালে সেই সেন্টেন্সে আমরা মাইট ব্যবহার করব এবং তারপরে যা রয়েছে তাই। সে, যেহেতু মাইট একটি মডেল ভার্ব, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে বা বেস ফর্ম। সে হোয়াট এভার হি লাইকস রয়েছে, হোয়াট এভার হি লাইকড হবে, অর্থাৎ এখানে কিন্তু লাইকস প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে, তাই এটা আমরা পাস্ট ইনডিফিনিট করব। যেহেতু দ্যাটের পরে এটি পরিপূর্ণ একটি সেন্টেন্স হয়েছে, সো এখানে একটি কমপ্লিট সেন্টেন্স, তাই আমরা টেন্সের পরিবর্তনটি এখানে আমরা করব বা করতে হবে। ওকে, এক্সাম্পল নাম্বার 11, শি সেড টু দেম কমা কোটেশন ফ্রেন্ডস হেল্প মি। সে তাদেরকে বলল ফ্রেন্ডস বন্ধুরা হেল্প মি আমাকে সাহায্য করো। তাহলে ফ্রেন্ডস বলে অ্যাকচুয়ালি এখানে সম্বোধন করেছে, অর্থাৎ এটাকে বলে অ্যাড্রেসিং, আর এর পরে কমা দিয়ে কিন্তু সেন্টেন্সটি ভার্ব দিয়ে শুরু হয়েছে, হেল্প মি, হেল্প মি, অর্থাৎ এটাও কিন্তু এক ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স। অ্যাকচুয়ালি এই ফ্রেন্ডস এখানে কিন্তু সাবজেক্ট না, ফ্রেন্ডসকে ফ্রেন্ডস হিসেবে তাকে অ্যাড্রেস করা হয়েছে, তাই এখানে তারপরে কমা দিয়ে সেন্টেন্সটি রয়েছে হেল্প মি। সো যেহেতু এটি হেল্প ভার্ব দিয়ে শুরু হয়েছে তাই এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। সেই ক্ষেত্রে আমরা এই কারণে এই ফ্রেন্ডস এই যে সম্বোধন করা এই যে বিষয়টি রয়েছে এটির জন্য আগেই কাজ করতে হবে। ফ্রেন্ডস বলে সম্বোধন করলে আমরা সেই ক্ষেত্রে আমরা লিখব যে অ্যাড্রেসিং, অ্যাড্রেসিং আগে লিখব, লেখার পর কাকে সম্বোধন করেছে, দেম, তাদেরকে, দেম তাদেরকে, অ্যাজ, তারপরে সবসময় আমরা অ্যাজ লিখব এবং যা বলে সম্বোধন করা হয়েছে যেমন ফ্রেন্ডস এখানে, তাই আমরা ফ্রেন্ডস লিখব আর কমা দিয়ে তারপরে আমরা সেই ফ্রেন্ডসের কাজটি কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ অ্যাড্রেসিংয়ের কাজটি কমপ্লিট। এখন আমরা বাকি সেন্টেন্সের বাকি অংশটুকুর কাজ করব। ফর এক্সাম্পল, যেহেতু হেল্প মি আমাকে সাহায্য করো, এটা অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ রিকোয়েস্ট, সো আমরা এখানে লিখব শি রিকোয়েস্টেড দেম। তাহলে জব সিকার্স এবং স্টুডেন্টরাও যাতে এই ধরনের সমস্যা আর ফেস না করে, তাই বিষয়টি এখানে ক্লিয়ার করার চেষ্টা করলাম। ওকে, এক্সাম্পল নাম্বার 12, দ্য গার্ল সেড টু দ্য টিচার কমা কোটেশন স্যার লেন্ড মি ইয়োর বুক প্লিজ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি গার্ল মানে স্টুডেন্ট টিচারকে সম্বোধন করেছে স্যার বলে, সো এখানে কিন্তু আরেকটি একটু ভিন্ন ধরনের অ্যাড্রেসিং। এই প্রিভিয়াস এক্সাম্পলটা ছিল অ্যাজ ফ্রেন্ডস, আর এখানে অ্যাজ স্যার এরকম হবে না, কারণ স্টুডেন্ট টিচারকে স্যার বলে সম্বোধন করবে তখন কিন্তু আমরা এই স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি লিখব অথবা উইথ রেসপেক্ট লিখব। আর বাকি এই অংশটুকু অ্যাজ ইউজুয়াল ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম অনুযায়ী এটি করতে হবে। তাহলে এটি হবে দ্য গার্ল রিকোয়েস্টেড দ্য টিচার রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট, তারপরে কমা কোটেশন উঠিয়ে দিয়ে আমরা টু লিখব, যেহেতু এটি ভার্ব দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটি, আর তারপরে বাকি অংশ পুরোটাই লিখব টু লেন্ড মি, মি মানে কাকে, দি গার্ল বালিকাকে, সো হার লিখব, আমি ব্র্যাকেটে সেটি হার বলে হারকে, হারটা কে, গার্ল ক্লিয়ার করার জন্য ব্র্যাকেটে গার্ল বুঝিয়ে দিয়েছি, অ্যান্ড লেন্ড মি ইয়োর বুক,
সো ইয়োর বুক মানে কার বই? ইয়োর বুক মানে হিজ, অর্থাৎ টিচারের বুক, টিচারের বই। তাহলে ফুল সেন্টেন্সটি হচ্ছে দ্য গার্ল রিকোয়েস্টেড দ্য টিচার রেসপেক্টফুলি অর উইথ রেসপেক্ট টু লেন্ড হার মানে গার্ল, হিজ মানে টিচার বুক। এই যে এক্সাম্পল নাম্বার 11 এবং 12 একটু ভিন্ন টাইপের এক্সাম্পল, কারণ এখানে একজন আরেকজনকে অ্যাড্রেসিং করেছে কোনো কিছু একটা বলে। সো এই অ্যাড্রেসিং টাইপের এক্সাম্পল আমি প্রিভিয়াস ক্লাসেও আলোচনা করেছি। আজকে আবার এই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বিষয়টি আরো ক্লিয়ার করে দিলাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়। এখন আপনাদেরকে এই 5টি সেন্টেন্স আমি দিয়ে দিচ্ছি অ্যাসাইনমেন্ট হিসেবে। প্লিজ প্র্যাকটিস দিস 5 সেন্টেন্সেস from direct to indirect and submit in my comment section. I will give you feedback whether these are correct or not, or what will be the best answer, inshallah. And I think this lesson helps you a lot, and if you think so, please like this video, comment below how you feel, how you learn from this video, and please share this video with your friends and family members. And at last, my request to you, please subscribe my YouTube channel to get updated videos on learning English. And the next day in class number 13, I will discuss how to change from direct to indirect of optative sentence. So up to then, please stay fine and maintain social distance in this COVID-19 time, and wash your hands frequently. All the best. Assalamu alaikum.